এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব একাদশ শ্রেণীর পরিবেশবিদ্যা বিষয়ের প্রথম অধ্যায়। ঠিক আছে, ম্যান, এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি। ঠিক আছে, মানুষ, পরিবেশ এবং সুস্থিতি অংশের কোনটা আমরা যতখানি হাইলাইট করা আছে, অর্থাৎ ইন্ট্রোডাকশন, ভূমিকা, তারপরে ডাইমেনশন অফ এনভায়রনমেন্ট, ফিজিক্যাল, বায়োলজিক্যাল অ্যান্ড সোশ্যাল, হিউম্যান বিং অ্যাজ এ রেশনাল অ্যান্ড সোশ্যাল পার্টনার ইন এনভায়রনমেন্ট অ্যাকশন, এই পার্টগুলো পড়ানো হয়ে গেছে। তোমরা যারা ক্লাসে নতুন তারা অবশ্যই প্লে লিস্টে দেখে নিও। আর তোমাদের বলে রাখি, আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দেব, সেখানে জয়েন হয়ে যাবে, যাতে ভবিষ্যতে যখন ক্লাস নেব সেটা নোটিফিকেশন বা ক্লাস সংক্রান্ত বিভিন্ন আপডেট পাওয়া যায় খুব সহজেই। ঠিক আছে, চলো আমরা আজকে কি কি পড়বো। আমরা আজকে পড়বো এই ক্লাসে যে গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব। এই সবুজ বিপ্লবের জন্য ইম্প্যাক্ট অফ হিউম্যান অ্যাক্টিভিটিস, ভারতের মানুষ এমন কিছু কার্যকলাপ করেছে যার জন্য পরিবেশের ক্ষতি হয়েছে এবং পরিবেশের ওপর কি প্রভাব পড়েছে সেটা নিয়ে আজকের আলোচনা। গ্রিন রেভলিউশন অর্থাৎ সবুজ বিপ্লব পরিবেশের উপর কতটা প্রভাব ফেলেছে সেটা নিয়ে আজকে আলোচনা করছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তবেই কিন্তু ভালো করে বুঝতে পারবে। বেশ, এরপরে কি বলছে দেখো, সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব ভারতে হয়েছিল কবে? 60-এর দশকে। সবুজ বিপ্লব ভারতে 60-এর দশকে হয়েছিল। কেন? যাতে ভারতের খাদ্যের দিক থেকে একটা নিরাপদ স্থানে পৌঁছাতে পারে। কারণ জনসংখ্যা বিজ্ঞানীরা পরিকল্পনা বা কল্পনা করেছিলেন যে ভারতে ভবিষ্যতে এত জনসংখ্যা বাড়তে পারে যে খাদ্য সংকট দেখা দিতে পারে। তাই ডক্টর স্বামীনাথনের উদ্যোগে এই সবুজ বিপ্লব হয়েছিল। এই সবুজ বিপ্লব হয়েছিল যার ফলে ভারতে প্রচুর পরিমাণে গমের উৎপাদন বেড়েছিল এবং ধানের উৎপাদন বেড়েছিল। বেশি করে বেড়েছিল গমের উৎপাদন, আর তারপরে দ্বিতীয় স্থানে ছিল ধান উৎপাদন। কিন্তু অন্যান্য যে ফসল আছে, যেমন ডাল শস্য, তৈলবীজ, এগুলোর কিন্তু উৎপাদন বাড়েনি, শুধুমাত্র খাদ্যশস্যের উৎপাদন বেড়েছিল। আর বীজ হিসাবে তাদের ব্যবহার করতে হতো HYV বীজ বা হাই ইয়েল্ডিং ভ্যারাইটি, উচ্চ ফলনশীল বীজ। ফিলিপিন্সের যে ম্যানিলা আছে সেখান থেকে ধান বীজ আনা হয়েছিল, আর গম বীজ আনা হয়েছিল মেক্সিকো থেকে। ঠিক আছে, এবার এই সবুজ বিপ্লবের আমরা জানি যে গমের উৎপাদন প্রচুর বেড়ে গেছিল। যেখানে 1 কুইন্টাল গম উৎপাদন হতো একটা জমি থেকে, 100 কেজি মানে 1 কুইন্টাল, সেখান থেকে গম উৎপাদন বর্তমানে হচ্ছে সবুজ বিপ্লবের জন্য 300 কেজি। ঠিক আছে, কারণ উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করছে। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে উচ্চ ফলনশীল বীজ দিয়ে আমরা 300 কেজি গম পাচ্ছি ঠিকই, কিন্তু সেই গম বীজ থেকে গাছকে পরিচর্যা করার জন্য প্রচুর পরিমাণে রাসায়নিক সার লাগতো, কীটনাশক প্রয়োগ করতে হতো, আধুনিক সেচ ব্যবস্থা প্রয়োজন হতো। এমনি এমনি কিন্তু হতো না। তাহলে এই যে রাসায়নিক সার, কীটনাশক বা আধুনিক সেচ ব্যবস্থা যদি করতে যায়, তাহলে পরিবেশের ওপর তো প্রভাব পড়বেই। ঠিক আছে, তাই এইখানে আমরা দেখব যে সাধারণভাবে সবুজ বিপ্লব সফল হয়েছিল, কিন্তু পরিবেশের ওপর দীর্ঘমেয়াদী একটা খারাপ বা নেতিবাচক বা ধ্বংসাত্মক প্রভাব ফেলেছিল। আর যেটা শুনলে তোমরা চমকে যাবে, এতটা মারাত্মক খারাপ প্রভাব ফেলেছিল। তবে দেখে নাও কি কি খারাপ প্রভাব পড়েছিল সবুজ বিপ্লবের জন্য। যে মাটির ওপর প্রভাব, মাটি কি হয়েছিল, যে মাটি, আমরা জানি যে মাটির উর্বরতা হ্রাস পায় কখন? যদি প্রচুর পরিমাণে জলসেচ করা হয়। আর উচ্চ ফলনশীল বীজ HYV যে বীজগুলো, সেইগুলো যদি জলসেচ ঠিকঠাক না করা হয় তাহলে ফলন ভালো হবে না। আবার এইগুলো যদি ঠিকঠাক করে ফার্টিলাইজার বা রাসায়নিক সার ব্যবহার না করা হয় তাহলেও ফসল ভালো হবে না। আবার কীটনাশক, অনেক রোগ পোকার আক্রমণ হয়, সেইগুলো ব্যবহার করতে হবে। তাহলে এবার বলো যে রাসায়নিক সার, জলসেচ, তারপর কীটনাশক যদি প্রয়োগ করি তাহলে মাটির গুণাগুণ কি নষ্ট হবে না? অবশ্যই নষ্ট হবে। যেমন আমি যদি বলি বেশি পরিমাণে জলসেচ করলে তাহলে কি হবে? মাটি হয়ে যাবে লবণাক্ত। আবার বেশি পরিমাণে কীটনাশক প্রয়োগ করলে জমিতে যে কেঁচো, জমির বা কৃষকের যে বন্ধু বলা হয় যাকে, তারা মারা যাবে। ঠিক আছে, তাই মাটির উর্বরতা হ্রাস ভীষণ রকমভাবে হয়েছিল। আর এই সবুজ বিপ্লব কোথায় হয়েছিল? পাঞ্জাবে বেশি করে, তারপরে হরিয়ানাতে, আর পশ্চিম উত্তরপ্রদেশে। সারা ভারতে কিন্তু এই সবুজ বিপ্লব হয়নি।
তাহলে মাটির উর্বরতা কি করে হ্রাস পাচ্ছে বুঝতে পারছো, যে একই জমিতে বারবার যদি উচ্চ ফলনশীল বীজ চাষ করা হয়, কেবল রাসায়নিক সার এনপিকে ব্যবহার করা হয়, তাহলে মাটির যে প্রাকৃতিক পুষ্টি উপাদান আছে, হিউমাস আছে, সেটা তো নষ্ট হয়ে যাবে, যার ফলে মাটির স্বাভাবিক উর্বরতা হারিয়ে ক্লান্ত বা অনুর্বর হয়ে পড়ছে মাটিগুলো। মৃত্তিকা দূষণ হচ্ছে, অতিরিক্ত রাসায়নিক সার মাটিতে থাকা উপকারী যে অণুজীবী ও কেঁচোদের মেরে ফেলছে, যা মাটির প্রাকৃতিক গঠনকে নষ্ট করছে। মাটির অম্লতা, মাটি হয়ে যাচ্ছে অ্যাসিড বেশি, আবার লবণাক্ততাও বেড়ে যাচ্ছে। মাটিতে অ্যাসিড বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ পিএইচ বেশি কমে যাচ্ছে। পিএইচ কমে গেলেই তো মাটি হয়ে যায় অম্ল। আবার কিছু কিছু জায়গায় মাটি ক্ষারকীয় হয়ে পড়ছে। আবার সেচের ফলে যে যত বেশি জল সেচ করবে, বাষ্পীভবন হয়ে মাটির ওপরে লবণের আস্তরণ তৈরি করছে, যা জমিকে চাষের অযোগ্য করে তুলছে। যেমন পাঞ্জাব হরিয়ানায় বহু অঞ্চলে এমনটা ঘটেছে যে মাটি নষ্ট হয়ে গেছে। তারপরে আছে 2 নম্বর জলভাগের ওপর প্রভাব। জলভাগের ওপর প্রভাব মানে আমরা জানি যে এত বেশি পরিমাণে জলসেচ লাগতো এইচওআইভি বীজের জন্য এত বেশি পরিমাণে জলসেচ লাগতো, সেই জল কোথা থেকে আসবে? মাটির নিচ থেকে জল এতটা পরিমাণে তোলা হয়েছিল, সেখানকার যে ভৌম জলস্তর আছে সেটা নষ্ট হয়ে গেছিল। ঠিক আছে, ভৌম জলস্তর আর খুঁজে পাওয়া যাচ্ছে না, এতটা গভীরে চলে গেছে। জল তোলা হয়ে গেছে, তো অনেকটা জল তোলা হয়ে গেছে। তাই এখানে বলতে চাইছে যে ফলনশীল ফসলে যেমন বোরো ধান, গম, এর জন্য প্রচুর জল প্রয়োজন হয়। এর জন্য নলকূপের মাধ্যমে মাটি তলা থেকে নির্বিচারে জল তোলার ফলে ভূগর্ভস্থ জলতল বা জলস্তর মারাত্মকভাবে নিচে নেমে গেছে। এরপরে আর একটা কি, ইউট্রোফিকেশন। জলভাগের ওপর প্রভাব বলছি, যে ইউট্রোফিকেশন কি করে হয়, যে চাষের জমিতে যদি সার দিয়ে জলসেচ করে, আবার সেই দিনই যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তাহলে পুকুরে, বিলে, নদীতে সেই জমি বা চাষের জমি ধোয়া জল সেখানে গিয়ে পড়বে। আর সেখানে গিয়ে যদি পড়ে, তাহলে হয়ে যাবে অ্যালগি ব্লুম, অর্থাৎ শ্যাওলা ও কচুরিপানা এত পরিমাণে বেড়ে যাবে যে জলের অক্সিজেনের মাত্রা বা ডিজলভড অক্সিজেন, ডিও মানে ডিজলভড অক্সিজেনের মাত্রা অনেক কমে যাবে। ঠিক আছে, এর ফলে জলজ প্রাণী মারাও যাবে। এরপরে আছে কি, জলদূষণ কি হবে, ক্ষতিকারক কীটনাশক ভূগর্ভে চুইয়ে চলে যায়, আবার তখন উপরিভাগে জলাশয়ের মিশে পানীয় জলের উৎসকে বিষাক্তও করে তুলতে পারে। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে জীববৈচিত্র্যের প্রভাব কি হয়েছিল, যে সবুজ বিপ্লবের ফলে প্রকৃতির যে স্বাভাবিক খাদ্য শৃঙ্খল ছিল আর জীবের যে সাম্য অবস্থা ছিল, সেটা বিঘ্নিত হয়ে গেছে। ঠিক আছে, তার কারণ কি, একটা ফসলই চাষ করা হচ্ছে, মনোকালচার বা একক শস্য চাষ করা হচ্ছে। তার ফলে কি হয়, তার ফলে প্রথাগত কৃষিতে যেখানে বহু ধরনের ফসলের বৈচিত্র্য ছিল, সবুজ বিপ্লবে কেবল ধান বা গমের চাষ করা হচ্ছে। এর ফলে বহু দেশীয় ঐতিহ্যবাহী শস্যের বীজ চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে আমরা এটাও বলতে পারি যে একই ধরনের ফসল চাষ করার ফলে জমির উর্বরতাও কমে যায়। তাই শস্যাবর্তন অনুযায়ী জমির যে চাষবাস করছি যে ফসল, সেটাকে এই বছর যেটা চাষ করবো, পরের বছর সেটা চাষ করা যাবে না। শব্দটা মনে রাখবে, শস্যাবর্তন। বছরের বিভিন্ন ঋতুতে বিভিন্ন সময়ে যখন বিভিন্ন ফসল চাষ করা হয়, তখন তাকে বলা হয় শস্যাবর্তন। একই ফসল চাষ না করে ঘুরিয়ে ফিরিয়ে চাষ করা হয়। এরপরে ক্ষতিকারক কীটনাশকের প্রভাব কি হয়, যে ডিডিটি বা অল্ড্রিন বা ম্যালাথিয়নের মতো তীব্র কীটনাশক ব্যবহারের ফলে ফসলের ক্ষতিকারক পোকার পাশাপাশি উপকারী পোকা যেমন মৌমাছি, প্রজাপতি, যারা পরাগায়ন ঘটায়, মারা যাচ্ছে। এই বিষ খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে জৈব পরিবর্ধন অর্থাৎ ম্যাগনিফিকেশন ঘটায়, যার ফলে শিকারে পাখি যেমন শকুনের বিলুপ্ত হচ্ছে, মানুষের শরীরে প্রবেশ করে ক্যান্সারের মতো মারণ রোগ সৃষ্টি হচ্ছে। এরপর আছে প্রতিরোধ পোকার জন্ম। বছর পর বছর একই ধরনের কীটনাশক ব্যবহার করার ফলে ক্ষতিকারক পোকা এমনভাবে তৈরি হয়ে গেছে এখন বর্তমানে, ওই বিষের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলে ফেলছে। ফলে তাদের মারতে এখন আরও তীব্র বিষ ব্যবহার করতে হচ্ছে। তাহলে এইরকম প্রভাব হয়েছিল। আর কি, মানুষের স্বাস্থ্য ও সামাজিক পরিবেশের ওপর কি প্রভাব পড়েছিল? সবুজ বিপ্লবের মানুষের জীবনযাত্রাকেও
রেয়াত করেনি। যেমন রাসায়নিক সার মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে মানুষের শরীরে স্নায়ুরোগ, হরমোন সমস্যা এবং বিকলাঙ্গতার হার বেড়েছে। পাঞ্জাবের ভাটিন্ডা অঞ্চলে বিকানেরে ক্যান্সার হাসপাতালে পর্যন্ত চলা ট্রেনটি আজ ক্যান্সার এক্সপ্রেস নামে পরিচিত, যার মূল কারণ কি? সবুজ বিপ্লবের অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে। রাসায়নিক সারের ব্যবহারের ফল দিতে হচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন দেশ। অর্থনৈতিক চাপ হিসাবে কি দিত? অর্থনৈতিক চাপ হিসাবে কি হয়েছিল? যে রাসায়নিক সার, কীটনাশক ও যান্ত্রিকরণের খরচ যোগাতে গিয়ে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা ঋণগ্রস্ত হয়ে পড়েন, যা গ্রামীণ সমাজ কাঠামোকে ভেঙে দিয়েছিল। এখানে এটা মনে রাখবে যে গ্রামে কিন্তু নীল গ্রামে কিন্তু এই সবুজ বিপ্লবের প্রভাব পৌঁছায়নি। ঠিক আছে, কারণ সবুজ বিপ্লব সব থেকে বেশি ছিল কোথায়? পাঞ্জাব, হরিয়ানাতে। সংক্ষেপে যদি দেখো বিষয়টা, যে সবুজ বিপ্লবে কিভাবে মানুষের ক্ষুধা বন্ধ করা যায়, ক্ষুধাকে বাদ দিয়ে ভুক সবুজ বিপ্লব সাময়িকভাবে মানুষের ক্ষুধার অন্ন জুগিয়েছিল। যুক্তিবাদী মানুষেরা একটি বড় অর্থনৈতিক সাফল্য হিসাবে গণ্য হলে প্রকৃতির ওপর এই দীর্ঘমেয়াদী প্রভাব অত্যন্ত ছিল নেতিবাচক। ঠিক আছে, এই কারণে বর্তমানে পরিবেশের বিজ্ঞানীরা সবুজ বিপ্লবের রাসায়নিক পথ ছেড়ে পরিবেশ বান্ধব দ্বিতীয় সবুজ বিপ্লব বা সদাসবুজ সবুজ বিপ্লব এর কথা বলেছেন, যেখানে জৈব সার, প্রাকৃতিক কীটনাশক যেমন নিমজাত ওষুধ এবং বৃষ্টির জল সংরক্ষণ করা সম্ভবপর হয়। ঠিক আছে, তাহলে বোঝা গেছে যে সবুজ বিপ্লব কেন হয়েছিল। 1951 থেকে ভারতের জনসংখ্যা এত বৃদ্ধি হচ্ছিল, ঠিক আছে, 1981 পর্যন্ত বেড়েছে, তাই ভারতে খাদ্য সংকট দেখা দিতে পারে, সেই কথা চিন্তা ভাবনা করেই ডক্টর এম.এস. স্বামীনাথন এই সবুজ বিপ্লব ধারণাটি তৈরি করেন এবং তার সঙ্গে সঙ্গে ভারতকেও খাদ্যের দিক থেকে নিরাপদে নিয়ে যান। ঠিক আছে, এটাই ছিল সবুজ বিপ্লব এবং তার প্রভাব। আর 1951 থেকে 81 সালে ভারতের জনবিস্ফোরণের যুগ বলা হয়, তার কারণ এই সময় অনেক জীবিত শিশু জন্ম নিয়েছিল। 1951 থেকে 1984 সালে অনেক জীবিত শিশু জন্ম নিয়েছিল। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে আমরা আলোচনা করব ভারতের সমাজ পরিবেশ, অর্থাৎ ভারতীয় ঐতিহ্য, রীতিনীতি, অতীত ও বর্তমান, এই বিষয়গুলো পরের ক্লাসে আলোচনা করব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলের পাশে থেকেও। ততক্ষণ দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।